নওশাদ সিদ্দিকী। নওশাদ কি ভোট ব্যাংক, তিমির এগুলো কি মানছেন? হ্যালো, সর্বপ্রথম আমি বলি, আমি শুধুমাত্রই মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করার জন্য রাজনীতিতে আসেনি। এটা আমার সাথে ম্যাচ করবে না, আমি বলে দিলাম। থ্যাংক ইউ। দ্বিতীয়ত, যে তিমিরের কথা বলছেন বা ভোট ব্যাংক, তিমির থেকে কিভাবে, অন্ধকার থেকে কিভাবে আলোতে নিয়ে আসা যায় তার প্রচেষ্টা চালাচ্ছি। আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে যে আছে ওটাকে ভাঙতে চাইছি। তবে একটা কথা, আজকে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে চর্চা হচ্ছে, আমি আশা রাখবো আগামী দিনে এই ধরনের চর্চা এসটি সমাজের মানুষদের নিয়ে হোক, এসসি সমাজের মানুষদের নিয়ে হোক। আর অনুরোধ করবো অন্তত আমাকেও সেখানে যেন আমন্ত্রণ জানানো হয়। নিশ্চিতভাবে ডাকবো। কারণ আমি দেখেছি বিগত 3 বছর, 3টে অর্থবর্ষে পশ্চিমবঙ্গ বিধানসভার যে বাজেট পেশ হয়, এসটি এসসি সমাজের ছেলে মেয়েদের জন্য হোস্টেলের সংখ্যা শুধু কপি পেস্ট করেছে। এখন অনলাইনে বাজেটের সম্ভবত বই দিয়ে দিচ্ছে, দেখতে পাবেন। মানে নতুন করে কোনো আর হোস্টেল তৈরি হচ্ছে না। তাহলে এটা কি মিন করছে? তাহলে এসটি এসসি সমাজের ছেলে মেয়েরা কি আর পড়াশোনা করতে চাইছে না, না তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে না? যাক, ওইদিকে আমি যাচ্ছি না, আগামী দিনে এগুলো নিয়েও চর্চা হওয়া দরকার। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মুশাররফ বাবু বললেন স্কলারশিপের সংখ্যা, আমরা চাইছি কোয়ালিটি, আর মুশাররফ বাবুরা প্রোভাইড করছে কোয়ান্টিটি। একটা সময় ছিল স্কলারশিপ 6,000 টাকা, 8,000 টাকা, 14,400। আজকের ডেটে 1,000 টাকা স্কলারশিপ। 1,000 টাকা স্কলারশিপে যদি হিসাব করে দেখা যায় পার ডে 3 টাকার কাছাকাছি হচ্ছে। সেটা নিয়ে সে গরিব, আর্থিকভাবে দুর্বল ছেলেটি কি করবে? এখানে আমি সহমত নয়। আমরা মনে করি রমজান মাসে হিজাব পরে ইফতার করলে বা ইফতারের সন্ধ্যাবেলা এক জায়গায় বসে একটা ইফতারের পার্টি দিলে একটা সমাজের অগ্রগতি হয় না। আমরা মনে করি যদি কোনো সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যেতে হয়, তাহলে সর্বপ্রথম আলিয়া ইউনিভার্সিটির সর্বোচ্চ বডিতে, যাকে মমতা ব্যানার্জি বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, তাকে না বসিয়ে তৃণমূলের আইপিএস আছে, প্রফেসর আছে, মাস্টার আছে, টিচার আছে, যে সমস্ত বিধায়করা, তাদেরকে ওই পদে বসানো দরকার। আমরা এটা চাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের রেকগনাইজ করে না শিক্ষিত মুসলমানদের। কেন? সমস্যা ওখানে কোশ্চেন করবে, ওখানে তো সমস্যা। মানে প্রশ্নে ভয় পায় শাসক। অবশ্যই আমাদের আছে এখানে দুই শাসক দলের আছে, বিজেপির আছে আর তৃণমূলের। একজন দেশ চালাচ্ছে, একজন রাজ্য চালাচ্ছে। জিজ্ঞেস করবো? আমি তথ্য দিয়ে বলছি, এই বছরে পশ্চিমবঙ্গ বিধানসভায় সমস্ত বিধায়কদের কোশ্চেন জমা করার সংখ্যা হচ্ছে 4,000-এর কাছাকাছি। সংযুক্ত মোর্চার এক বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে 450 কোশ্চেন জমা দিয়ে আছে। এটাই ওরা ভয় খায়। ওই জন্য দেখবেন ঘুরে ফিরে সংযুক্ত মোর্চা না ম্যাচিওর হতে পারে। দেখ, কিছু কথা আমি বলতে চাই এই বিষয়ে। আমরা চাই হাতে কাজ দিক, কর্মসংস্থানের ব্যবস্থা করুক, কিন্তু দুর্ভাগ্য তার পরিবর্তে ভাতার ব্যবস্থা করা হচ্ছে। আমি প্রশ্ন করেছিলাম বিধানসভাতে, গঙ্গার বোথ সাইডে জরি শিল্প তথা গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত এই ধরনের মানুষের সংখ্যা কত? দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার শ্রম দপ্তরের কাছে সেই তথ্যটুকু নাই যে সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী এই কোশ্চেনের উত্তর দেওয়ার মতো। হবেটা কিভাবে তাহলে? কত সংখ্যার মানুষ জরি শিল্পের সাথে কাজ করছে, তাদের এখন অর্থনৈতিকভাবে তারা কোন জায়গায় আছে? তাঁত শিল্পের সাথে যারা যুক্ত ছিল, কিছু তাদেরকে এখন সহযোগিতা করে, কিছুটা তাদের আপলিফমেন্ট হচ্ছে, ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড, আমি সেটাকেও রেকগনাইজ করছি। কিন্তু আর বাকি যে ছোট ছোট শিল্পের সাথে যুক্ত আছে, যার সংখ্যাগরিষ্ঠ বা সিংহভাগ মুসলিম সমাজের মানুষ যুক্ত, সেই নিয়ে কোনো চর্চা হচ্ছে না। এখানে তিমির থেকে কাটিয়ে উঠবে কিভাবে? আমি বলতাম, আমার আগে মুশাররফ দা, এখানে যেহেতু আমাদের স্টেটের আজ বিষয়, সামনে বিধানসভা নির্বাচন আসছে, সেটাকে সামনে রেখে আপনারা করছেন, তো আমার তো কোশ্চেন মানে আমার বলার রাস্তাটা আরো সহজ করে দিয়েছেন। ওবিসি সংরক্ষণের কথা বলেছেন, আমি একটু জানতে চাই ওবিসিরা কি ধরনের সংরক্ষণ আপনারা করছেন?
রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী ওবিসি সংরক্ষণ করছেন, না আমার ইচ্ছে হলো সকালবেলা ঘুম থেকে উঠলাম এই চারটাকে ধরে ওর মধ্যে ঢুকিয়ে দাও? এটা তো হতে পারে না। আমরাও চাই সায়েন্টিফিক ওয়েতে কমিশনের গাইডলাইন মেনটেন করে পিছড়ে বর্গের আর্থিকভাবে পিছড়ে বর্গের মুসলিম সমাজকে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% সংরক্ষণ দেওয়া হোক। আমি নওশাদ সিদ্দিকী, আমি সংরক্ষণের মধ্যে আসবো না, কিন্তু আমিও চাইছি না যে আমাকে নিয়ে আসা হোক। আমার ডিমান্ড বা আমাদের ডিমান্ড, আমাদের মুসলিম সমাজের মধ্যে যারা পিছিয়ে আছে তাদেরকে সার্ভে করা হোক, তাদেরকে তুলে নিয়ে আসা হোক না। তার পরিবর্তে সব কটাকে দিলেন ধরে। এখন কি হলো? কলকাতা হাইকোর্টে মুখ থুবড়ে পড়লো স্বাভাবিকভাবে, সুপ্রিম কোর্টে গিয়ে একই অবস্থা হচ্ছে। আর নতুন যে আবার অ্যামেন্ডমেন্ট করেছে সেক্ষেত্রে আমাদের মুশারফ দাও ছিলেন, যদিও আমি বলে দিই মুশারফ দা সামিরুল ইসলাম সাহেব ছিলেন, ওনাদের একদম 11th আওয়ারে ইনক্লুড করা হয়েছে কমিটির মধ্যে। বেচারিটা সত্যিকারের বলছি আমার কলিগ হচ্ছে, বিধানসভার কলিগ হিসাবে মানে বলির বাঁকড়া হচ্ছেন ইনারা। অ্যাকচুয়াল ক্যাবিনেটের প্রশ্ন করা দরকার এখান থেকে, ক্যাবিনেটের যারা তারা কিভাবে পাস করলেন? একটা উত্তর নেই। না আমি একটু একটু বলতে চাই, আমি আমার তাল কেটে যাবে, তাল কেটে যেতে পারে আমার বলার মধ্যে। এই কোশ্চেন হচ্ছিল না, এই কটা মুসলিম মিনিস্টার, এতে আমি বিশ্বাস করি না, আমি এতে একদম বিশ্বাস করি না। এতে আমাকে কে কিভাবে নিতে পারে? 68 জনের অধিক দলিত সমাজের বিধায়ক আছে, একবারের জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলার সাহস দেখতে পেলাম না ফেক এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। লাভটা কি হচ্ছে 68টা দিয়ে? 18 জন এসটি সমাজ, এসসি সমাজের হচ্ছে 68 জন, এসটি সমাজের 18 জন বিধায়ক আছে। বিশ্বাস করুন আমি ইচ্ছাকৃতভাবে একদিন শুধু বিধানসভা কামাই করেছিলাম একটা আমার কারণের জন্য, আর যে কদিন আমাকে জেলে রেখেছিল ওই কদিন আমি যেতে পারিনি। বাকি আমি একদিনের জন্য বিধানসভায় কিন্তু কামাই করিনি, টাকা পাবার জন্য নয়, কামাই করলে আবার টাকা কেটে যায় দেখ জানার জন্য, পারফরমেন্স বেস। হ্যাঁ পারফরমেন্সের জন্য। ওখানে গিয়ে ফেক এসটি সার্টিফিকেট বাতিল হোক এ কথা বলতে শুনিনি। তো সংখ্যা বাড়িয়ে লাভ কি হবে? যে ক্যাবিনেটে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, গুলাম রব্বানী সাহেব, ফিরাদ হাকিম সাহেব থাকার পরেও এই ওবিসি সংরক্ষণ নিয়ে যে দ্বিচারিতা হলো তারা মুখ খুলতে পারলো না। ও থাকার থেকে আমার নন মুসলিম আমার হয়ে যে আওয়াজ তুলবে তা থাকাকে আমি বড় প্রয়োজন বোধ করছি। আমি ওই সংখ্যার ভারী দিয়ে আমি বিশ্বাস করি না। আজকে দুর্ভাগ্য আমাদের, আমার তো বলার সময় পাওয়া যাবে তো? হ্যাঁ প্লিজ, এক মিনিট। দুর্ভাগ্য আমাদের এটাই যে বলা হচ্ছে অনেক কিছু দেওয়া হচ্ছে, অনেক দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে যখন তথ্যের ভিত্তিতে আসছি তথ্য প্রোভাইড করছে না, ডেটা দিচ্ছে না। আমাদের পশ্চিমবাংলায় বর্তমানে সরকারি চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতির পরিমাণ যে কজন বলেছে, আমি কারোর সাথে বিতর্কে জড়াবো না, হয়তো আমারও ভুল জানা হতে পারে। আমি যদি ভুল জানি আমাকে সঠিক তথ্যটা দিয়ে আপনারা সমৃদ্ধ করবেন। এখন পর্যন্ত আমার কাছে জানা মতে যে তথ্য আছে 2% পৌঁছাতে পারেনি। এটা যদি স্বর্ণযুগ হয়, এটাই যদি আমাদের নজরে গোল্ডেন পিরিয়ড হয়, তাহলে বাকি আসতে কি চলেছে বা বিগত দিনে কি ছিল আমরা কি অনুভব করব না বাস্তবের সাথে মিল দেবো, সেটাই বুঝে উঠতে আমার মনে হয় পারছি এবার না। আমার মুশারফ সাহেবকে একটা সুযোগ দেওয়া। আমি দাদার সুবিধা হবে, মুশারফদার সুবিধা হবে, মুশারফদার সুবিধা হবে বলতে। আজকে 70 দিনের অধিক কলকাতার রাজপথে, না 162 দিন, আমি তথ্য দিচ্ছি আমি বলতে দিন, তথ্য তো শোনো না। কিছু কিছু ডিমান্ড নিয়ে, তার মধ্যে একটা ডিমান্ড কি আছে? বাচ্চাদের মিড ডে মিল। বলে দিচ্ছি মুশারফদাদের সরকার 70 দিন না 162 লেট মি ফিনিশ। মুশারফদাদের সরকার একটা নোটিফিকেশন দিয়েছে স্কুলের আশেপাশে যে সমস্ত স্কুলে মিড ডে মিল প্রোভাইড করা হয় সেই কুকুরের সন্তানদেরকে মিড ডে মিল প্রোভাইড করবে, আনএডেড মাদ্রাসার সন্তানদেরকে তাহলে মিড ডে মিল দেওয়া যাবে না। এটাই কি এবার আমি আপনাকে বলি, আমাকে নওশাদকে একটা জিজ্ঞাসা করতে চাই, নওশাদ মন্দির নিয়ে এত কথা হচ্ছে, এমন দাবিও আসছে মন্দির যদি হয় তাহলে মসজিদ হবে না কেন? হুমায়ুন সাহেব সরকারি ভাবে না, নিজের ভাবে একটা মসজিদ করার উদ্যোগ নিচ্ছেন, নিজের উদ্যোগে, সেটা কেউ করতেই পারে। কিন্তু আমার একটা সোজা কথা উত্তর দেবেন প্লিজ। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এতদিন ধরে হজ যাত্রায় যে সরকারি ভর্তুকিটা ছিল, এটা কি কোরআন আর হাদিস অনুসরণ করে, বা কোরআন হাদিস কি এই ভর্তুকি নিতে বলে? সরকারি রাষ্ট্রের টাকায় ধর্ম করতে বলে? প্লিজ প্রথম জানতে হবে হজ কাদের জন্য অপরিহার্য? যারা আর্থিকভাবে স্বাবলম্বী,
স্বাভাবিকভাবে যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের জন্য ভর্তুকির প্রশ্ন আসছে না, টাকা লাগবে না, টাকার প্রয়োজন হচ্ছে না। ঠিক, এক নম্বর কথা। বেশ। আপনার ভর্তুকির কথা জানলেও দেখবেন খোঁজ নিয়ে অনেকে ওই জন্য সরকারি উদ্যোগে যে মানে সরকারি দুটো হইতে যায়, একটা বেসরকারি উদ্যোগে যায়, একটা সরকারি উদ্যোগে যায়। যারা এটা থেকে নিজেদের বাঁচাতে চায় ওই জন্য সরকারি উদ্যোগে তারা হজে যেতে না। ওই রাষ্ট্রীয় টাকা এবার রাষ্ট্রীয় অর্থে তীর্থ করতে যাওয়া ইসলামে হারাম তো? এটা তীর্থর মধ্যে প্রশ্ন। হজের কথা পার্টিকুলার আমি বলছি, হজ। এটা হজের কথা। হারাম তো? হজ হারাম, আমাকে বলতে দেন প্লিজ। হজ হচ্ছে তাদের জন্যই অপরিহার্য যারা আর্থিকভাবে স্বাবলম্বী। বেশ, কোনো এবার যারা অসৎ হজে যাওয়া যায় না, ওটা বেশ। এক মিনিট বলতে দেন, ক্লিয়ার করে, নাহলে এটা শুনলে অন্যভাবে ব্যাখ্যা করবে। কিন্তু আমি আর্থিকভাবে স্বাবলম্বী বলি আমার উপরে অপরিহার্য হয়েছে বা ফরজ হয়েছে, ঠিক। তাহলে আমি যাব, আপনি আমার কেন আমাকে দেবেন সাহায্য দেবো। ভর্তুকি দেবেন কেন? তাহলে তো আমি আর্থিকভাবে দুর্বল চাচ্ছি। তাহলে একইভাবে ধর্মস্থান করাটাও ঠিক নয়, স্বাভাবিকভাবে যে ধর্মেরই হোক। আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো। এটা তাহলে বিজ্ঞাপন হতে পারে কি? আমি বলতে একটা কথা মোশাররফ সাহেব, মোশাররফ সাহেব, এটা কি সরকারের বিজ্ঞাপন হতে পারে? না, না, এক মিনিট, যা ইসলামিক নয় তা, এক মিনিট, আমি ভিক্টর আসবো, একবার সময় সুযোগ দেবো, 1 মিনিট দেবো। যা ইসলামিক নয় সেটাকে উন্নয়ন বলে প্রচার করছেন কেন? তো ইসলামিক নয়, দরকারই সরকার নেই। তো দায়িত্ব কর্তব্য আছে হজকে হজ যাত্রীদের হজে পাঠানো, সব ঠিকঠাক রাখা। ভিক্টর, এক মিনিট। আমি এখানে একটা জিজ্ঞাসা করবো, আমি একটা কথা বিশ্বমানের হজ টাওয়ার করেছে এখানে। জিজ্ঞাসা করবো যে এনারা বলছেন জোর গলায় যে তীর্থে যারা যাচ্ছে হজে ভর্তুকি দিচ্ছে, সে ভর্তুকিটা কোথায় দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এই তথ্যটা পাবলিক ডোমেইনে নিয়ে আসা হোক। বেশ, নিশ্চিতভাবে